আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক, আমার প্রয়াতা যে দিদিমা সুধা রানী মিত্র, তিনি কথায় কথায় একটা জিনিস বলতেন, কত রঙ্গ দেখালি গুয়ে তুলসী তলায় শুয়েছিলেন। এখন বাংলাদেশ সরকারের যে অবস্থা, তাতে ভারতের সব লোকজন খেক শিয়ালের মতো খ্যাক 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 করে হাসছে। একদিন ধরে কত নাটক হলো। প্রথমে তো একবার সুযোগ পেয়ে আমাদের পূর্বতন যিনি ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি এসে একবার প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার প্রত্যর্পণ চাইলেন। প্রধানমন্ত্রী বললেন ওইটা বাদ দিয়ে বাকি কথা বলুন। তারপরে চিঠির পর চিঠি, চিঠির পর চিঠি, কিন্তু কোনো চিঠির উত্তর তো ভারতবর্ষ দেয় না। সেই নিয়ে কত আলাপ, আপনাদের খবরের কাগজ শেখ হাসিনাকে বন্দি করে রেখে দিয়েছে, তাকে কাতার পাঠিয়ে দিচ্ছে, তাকে রাশিয়া পাঠিয়ে দিচ্ছে, তাকে দুবাই পাঠিয়ে দিচ্ছে, অনেক কিছু হলো। তারপর এলেন খলিলুর রহমান, তিনি এসেও দিন দরবার করলেন যে শেখ হাসিনাকে ফেরত দিন। এবার যখন শেখ হাসিনা বললেন আমি এবার ফেরত যাব, দেশে ফিরব মাথা উঁচু করে, তখন সব শুকিয়ে মাঠ হয়ে গেল। প্রথম তো মুখ দিয়ে কথা সরছিল না। এখন গতকালকে সালাউদ্দিন সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি পরিষ্কার বলে দিলেন যে ভারতবর্ষেই তার কাফন দাফন হয়ে গিয়েছে, আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা আর ফিরবেন না। তাই আমার দিদিমার কথাটা মনে পড়ে গেল, কত রঙ্গ দেখালি গিয়ে তুলসী তলায় শুয়ে শুয়ে। এখন যদি শেখ হাসিনা ফিরে আসেন, তাহলে ওনাদের যে হাল হবে সেটা তো ওনারা খুব ভালো করে জানেন। কারণ কি কি পাপ করেছেন এই বিএনপির লোকজন, জামাতের লোকজন আর ইউনূসের লোকজন, সেটা তো সবাই জানে। শেখ হাসিনা আরো বেশি জানেন। পাবলিক আছে ক্ষেপে। শেখ হাসিনা যদি প্রত্যাবর্তন করেন, করবেন তো বটেই, উনি যখন বলেছেন ভেবে চিন্তেই বলেছেন। কঠিন, তার সিদ্ধান্ত খুব কঠিন হয়। একবার যদি মনে করেন যে আমি এটা করব, তাহলে উনি করেই ছাড়বেন। তো এখন ওই কথা শোনার পর আমাদের সাউথ লোকে সব ফিসফাস হচ্ছে, কেউ মুচকি হাসছেন। জয়শঙ্করজি ভালো কথা বলেছেন। জয়শঙ্করজি বলেছেন এগুলো সব স্টানবাজি। উনি তো কালকে রাতে এবারে বেরিয়ে গেছেন বিদেশ, যাওয়ার আগে তিনি বলে গেছেন ঘরোয়া আলোচনা, এগুলো সব স্টানবাজি বাংলাদেশের। আমি জানতাম যে এই স্টানবাজি বেশি দিন টিকবে না। আমি ওই জন্য মোদিজিকে বলেছিলাম আপনি একবার বলুন যে হ্যাঁ আমরা প্রত্যর্পণ করে দিচ্ছি, দেখবেন নেবে না। ওরা এতটাই ভয় পায়। এখন দেখা গেল যে সত্যি সত্যি ডক্টর জয়শঙ্কর অত্যন্ত বুদ্ধিমান মানুষ। তার যে আগাম চিন্তা ভাবনা কতদূর বিস্তৃত হতে পারে, সেটা কিন্তু সালাউদ্দিন সাহেব প্রমাণ করে দিলেন। এত ভয় শেখ হাসিনাকে, আমাদের ওই ডক্টর ইউনূস, তিনি তো ঢপ মেরে মেরে পুরোটা চালিয়ে দিলেন। ওনার রেখে যাওয়া সমস্ত রেশন 1.5 বছরে বিলি করে নিজে দিচ্ছি এমন একটা ভাব করলেন। তারপরে বিদ্যুৎ নিয়ে এত ঝামেলা টামেলা হলো, সব কিন্তু শেখ হাসিনার সব করে রেখে যাওয়া। বিদ্যুৎ বলুন, খাদ্য বলুন, আপনি শিল্প বলুন, কলকারখানা বলুন, আপনার এই যে ভারতে যে আপনার দিয়েছিল যে যত সুযোগ সুবিধে, হ্যাঁ, ট্রান্সপোর্টেশনের, সেইগুলো বলুন, সবই তো ভারতে ওনার করে দেওয়া, ভারতের সঙ্গে চুক্তি করে। এই যে এত আপনারা বললেন এত বিলিয়ন টাকা উনি মেরে দিয়েছেন। ইউনূস গভর্নমেন্ট চলে গেল, বিএনপি সরকার চলছে, কিন্তু এখনো পর্যন্ত সেই কথাটা কেউ বলেন না।
এখন মানে উল্টো দিকে ব্যাপারটা ঘোরানোর জন্য ছোট ব্যাপারকে বড় করে দেখানো হচ্ছে। সরি, এখন জুলাই সিডিআই একটা শুরু হয়েছে, সেই নিয়ে আমি বিস্তারিত বলবো না। ওর মধ্যে ঢোকাটা আবার ঠিক মনে হচ্ছে আমার বিষয়ের মধ্যে পড়ে না, ওসব না ঢোকাই ভালো। নোংরা বিষয় ওর মধ্যে না ঢোকাই ভালো, এগুলো আপনাদের ওখানে ভালো চলে। তো এখন সেদিকে একটা চাউর করে দিয়ে মোটামুটি শেখ হাসিনার ব্যাপারটা একটু ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে। কিন্তু চারিদিকে এই সোশ্যাল মিডিয়ায় যেভাবে আলোচনা হচ্ছে বাংলাদেশে, তাতে মনে হচ্ছে সরকার বেশ ভয় আছে। ওনাকে গেলে তো ওনাকে জেলে পুরবেনি আপনারা, আমরা জানি, কিন্তু ভারত তখনই পাঠাবে যখন কাউন্সিল অ্যাক্সেস দেবেন। মনে রাখবেন, ভারতবর্ষের কাউন্সিল অ্যাক্সেস কিন্তু দিতে হবে, না হলে কিন্তু আপনাদের মুশকিল আছে। অবশ্য তার আগে কি হবে না হবে আমি তো বলতে পারবো না, তার আগে অনেক কিছু হতে পারে, সে খবর সম্ভাবনা অনেক বেশি। কারণ পাকিস্তান খুব নাচানাচি করছে, পাকিস্তান চাইছে একটা যুদ্ধ বাঁধিয়ে দিতে, আর যুদ্ধটা যদি পরের মাটিতে হয় তাহলে তার থেকে আর সুবিধাজনক কিছু হয় না। পূর্ব পাকিস্তান ওদের ভারতের প্ল্যান, পাকিস্তানের তো প্ল্যানে ছিল পূর্ব পাকিস্তানে দিয়ে আক্রমণ করবেন। সেই ক্ষতটা, পুরনো ক্ষতটা মলম প্রলেপ লাগানোর জন্য বাংলাদেশকে গুটি হিসেবে ব্যবহার করবে। আর বাংলাদেশের কিছু নাগরিক আছে, বুঝতেই পারছেন কাদের কথা বলছি, তারা সব দেই দেই করে নাচছে, যুদ্ধ চাই যুদ্ধ চাই। একবার যুদ্ধ দেখলে তাহলে পরে আর দ্বিতীয়বার বা 100 বছরের মধ্যে বলবে আমরা যুদ্ধ, আমরা শান্তি চাই, যুদ্ধের নাম বন্ধ করবে না। যাই হোক, এখন ভারতের লোকজন একের খ্যাক 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 করে হাসছে, মন্ত্রী থেকে আরম্ভ করে মোহন ভাগবত পর্যন্ত। কালকে মোহন ভাগবত একটা স্টেটমেন্ট দিয়েছেন, বলেছেন এতটা ভীতু আমরা জানতাম না, তাহলে আগেই আমরা ওনাকে ফেরত পাঠিয়ে দিতাম। ভারতের কাছে আপনাদের 2 পয়সার দাম নেই। আমি বারবার বলি না, আপনারা চোখে চোখ রেখে কথা বলবেন, হ্যাঁ, সমান মর্যাদা চাই। সমান মর্যাদা পেতে গেলে মর্যাদার মতো কথা বলতে হবে। আপনাদের ও দেশ থেকে যারা এদেশে আসে, যাকেই জিজ্ঞেস করি সবাই বলে আমার এত বিঘে এত বিঘে এত বিঘে এত একর জায়গা আছে। আমি একদিন আমার বন্ধুকে বলছিলাম, সারা বাংলাদেশটা তো এইটুকু রে, সব লোকের জায়গা জমি যদি অ্যাসেট গুলোকে এক জায়গায় করা যায়, কাঁঠাল বাগান এত বিঘে, ধানের জমি এত একর, তাহলে পরে তো বাংলাদেশটা 3 গুণ হয়ে যাবে। এরা হচ্ছে সালাউদ্দিনের দলের লোক, তারাই এই সমস্ত বলে বেড়ায়, শুধু বড় বড় বাদ। ওই যে বলি না কাগজে বাঘ, ওই কাগজে বাঘ। তবে শোনা যাচ্ছে দিনক্ষণ উনি ঠিক করেছেন। আসল কথাটা বলি এবার, দিনক্ষণ উনি ঠিক করেছেন কোন দিন ফিরবেন। যেহেতু ভারতের একটা নিষেধ আছে যে ওখানে তাহলে একটা বিস্তর গন্ডগোলেরা পাকিয়ে দেবে, কারফিউ জারি করে দেবে, প্রচন্ড মারপিট শুরু করে দেবে, তাই আগাম উনি কিছু জানাবেন না, শুধু হয়তো 10-12 ঘন্টা আগে একটা মেসেজ উনি ঢাকাবাসীকে দিয়ে দেবেন। ঢাকার যদি লোক নামে তাহলেই তো আপনাদের অবস্থা খারাপ হয়ে যাবে। সেনাবাহিনী ঘরে ঢুকে যাবে, পুলিশ তো ভুলেও গায়ে হাত দেবে না, পুলিশের বুকে দিগি দিগি করে আগুন জ্বলছে, পুলিশ তো ফিরবে না। আর একটা কথা আপনাদের বলি, আপনাদের ডিবি আছে না, ডিবি হারুন, আচ্ছা থাক, ও কথা থাক, ওনাকে আর টেনে লাভ নেই। তো যাই হোক, কারণ আপনারা ওই দিনটার জন্য, ওই ঘোষণাটার জন্য অপেক্ষা করুন। খুব তাড়াতাড়ি ওই ঘোষণাটা আসবে, খুব তাড়াতাড়ি। আমি আগাম খবরটা আপনাকে দিয়ে দিলাম, আর বিশ্বাস করলে করবেন, না করলে না করবেন, আমার কিছু করার নেই। আমার বলার কথা আমি বলে দিলাম, উনি ঝপ করে বলবেন, আমি 10 ঘন্টার মধ্যে আসছি, রেডি থাকবেন। তখন দেখবো নাটক কত জমে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার। আসসালামু আলাইকুম।
প্রিয় দর্শক, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব দেশের দুর্নীতির বিরুদ্ধে অনেকখানি জিহাদের ডাক দিয়েছেন। দেশের অর্থনৈতিক পরিস্থিতির বিবেচনায় তিনি কৃচ্ছ্রতা সাধনের জন্য সবাইকে উৎসাহিত করছেন, তিনি নিজেও কৃচ্ছ্রতা সাধন করছেন। কিন্তু তার যে আহ্বান, তার যে নির্দেশ, তাতে আসলে কে কতটুকু কর্ণপাত করছেন, কে কতটুকু কেয়ার করছেন, বরং বৃদ্ধাঙ্গুলি দেখানো হচ্ছে। দুর্নীতি কাকে বলে তার একটা নতুন দৃষ্টান্ত আপনাদের সামনে একটু তুলে ধরতে চাই। অনেকের চোখ কপালে উঠতে পারে। দরিদ্র ৩০০ মানুষের কর্মসংস্থান সৃষ্টিতে এবং আরো কিছু মানুষের জীবনমান উন্নয়নে, জীবিকা উন্নয়নে বিতরণ করা হবে ৮ কোটি টাকা। আর এই ৮ কোটি টাকা বিতরণ করতে গিয়ে মানে পরামর্শক ফি এবং কর্মকর্তাদের খরচ ধরা হয়েছে ৫৩ কোটি টাকা। একেই বলে ১২ হাত বাঙ্গির ১৩ হাত বিচি। বিষয়টি হচ্ছে যে জলবায়ু পরিবর্তনের ফলে যে খরা, অতিবৃষ্টি, বন্যা, এসবের কারণে উপকূলীয় অঞ্চলের মানুষ এবং নদী ভাঙন কবলিত অঞ্চলের মানুষেরা ভিটে মাটি হারা হচ্ছেন, তারা উদ্বাস্তু হয়ে অন্যত্র চলে যাচ্ছেন, মানবেতর জীবনযাপন করছেন। তো তাদের কিছু মানুষের জন্য একটা প্রকল্প হাতে নিয়েছে সমাজসেবা অধিদপ্তর। এই প্রকল্প ব্যয় ধরা হয়েছে ৬১,২৯,৬৪,০০০ টাকা। প্রকল্পের আওতায় মাত্র ৩০০ জন অসহায় মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা দিতে এবং ১৫০০ মানুষের জীবিকার উন্নয়নে দেওয়া হবে ৮,১০,০০,০০০ টাকার মতন। আর এই অনুদানের টাকা বিতরণ করতে গিয়ে যে পরামর্শক নিয়োগ দেওয়া হবে তাদের জন্য এবং প্রশাসনিক বিলাসিতার জন্য খরচ ধরা হয়েছে ৫৩ কোটি টাকারও বেশি, ৫৩,৮,০০,০০০ টাকার মতন। এই টাকা কে দেবে? দিবে হচ্ছে আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থা জাপানের GIZ। এর বাস্তবায়ন কাল ধরা হয়েছে ১ বছর ৯ মাস। মানে এর মধ্যে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে স্বাবলম্বী করতে, অনুদানের টাকা বুঝিয়ে দিতে মোটামুটি ১ বছর ৯ মাস। তো এই ৩০০ জন বা ১৫০০ মতন মানুষ যাদের জীবিকা মান উন্নয়ন করার কথা বলা হচ্ছে, তাদেরকে বাছাই করা হবে কোত্থেকে? খুলনা, সাতক্ষীরা, রাজশাহী এবং সিরাজগঞ্জের মতন শহরগুলোতে যারা জলবায়ু পরিবর্তন কারণে উদ্বাস্তু হয়েছেন তাদের মধ্যে থেকে। আর এই ৩০০ জন যাদের কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা করা হবে তাদের মধ্যে ২৭০ জন পুরুষ আর ৩০ জন, মানে ২৭০ জন নারী এবং ৩০ জন প্রতিবন্ধী। কিন্তু লক্ষ্য অর্জনের চেয়ে সংশ্লিষ্টদের যে খরচ, প্রশাসনিক কর্মকর্তাদের যে খরচ, প্রকল্পের অধিকাংশই খরচ হবে এই খাতে। অর্থাৎ ৬১,২৯,৩৪,০০০ টাকার মধ্যে হতদরিদ্র মানুষের হাতে পৌঁছাবে মাত্র ১৩%, বাজেটের ১৩%। আর এই ৫৩,৮,০০,০০০ টাকা কি কি খাতে খরচ করা হবে তার একটা হিসেব পাওয়া গেছে সমাজসেবা অধিদপ্তর থেকে। এই যে অনুদান বিতরণ করা হবে তার জন্য ৩০০ জন মানুষ আর ১৫০০ জন মানুষ যদি আমরা একসাথে করি, ১৮০০ জন মানুষকে যে অনুদান বিতরণ করা হবে তার জন্য পরামর্শক নিয়োগ দেওয়া হচ্ছে ৪৭৩ জনকে। আর তাদের জন্য খরচ ধরা হয়েছে ২৯,৬২,৬৩,৬৩,০০০ টাকা। তাদেরকে তো বিদেশেও যেতে হবে নাকি? বিদেশে প্রশিক্ষণের জন্য না গেলে তো সেই প্রশিক্ষণের মান উন্নয়ন হবে না। খিচুড়ি রান্না করতে প্রশিক্ষণ নিতে বিদেশ যাওয়া লাগে, পুকুর খনন শিখতে বিদেশ যাওয়া লাগে, শিক্ষার্থীদের টিফিন কিভাবে বিতরণ করা হবে সেই জন্য বিদেশ যাওয়া লাগে, আরো কত কি হয়ে আসছে তো এগুলো। এখন ভ্রমণের আবদার করা হয়েছে সরকারের পক্ষ থেকে, যে কৃচ্ছ্রতা সাধনের কথা বলা হয়েছে, নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণের ক্ষেত্রে, সেই সব নিষেধাজ্ঞা উপেক্ষা করে
সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ এবং প্রশিক্ষণের নামে বরাদ্দ ধরা হয়েছে 3,51,00,000 টাকা। আবার অভ্যন্তরীণ যেই ভ্রমণ, মানে এই যে সিরাজগঞ্জ যাবে, খুলনা যাবে, সাতক্ষীরা যাবে, তার জন্য কর্মকর্তাদের যে ভ্রমণ ব্যয় তাতে ধরা হয়েছে 1,27,76,000 টাকা। আবার কর্মসংস্থান সৃষ্টির ব্যবস্থাপনা চার্জ হিসেবে ধরা হয়েছে 10,07,65,000 টাকা। অফিস ভবন ভাড়া দিতে হবে বিভিন্ন জেলায়, তার জন্য 3,19,25,000 টাকা। আর যা অবশিষ্ট থাকে, মনে করেন যে আইটি সামগ্রী, টেলিযোগাযোগ সরঞ্জাম, প্রশিক্ষণ কর্মশালা, প্রশাসনিক ও ইউটিলিটি বিল, বিভিন্ন দাপ্তরিক সরঞ্জাম কেনাকাটা, পরিবহন, জ্বালানি ইত্যাদি ইত্যাদি মোটামুটি 6 করে দেখানো হয়েছে। প্রশ্ন হচ্ছে, এত অফিস, এত ব্যবস্থাপনা, এত আয়োজন, এ বিল সে বিল, এগুলোর কি প্রয়োজন আমাদের ঠিক বোধগম্য নয়। সহজভাবে যেটুকু বুঝি, প্রতিটি জেলায় সমাজসেবা অধিদপ্তর রয়েছে। যেহেতু সমাজসেবা অধিদপ্তরের কাজ জেলা পর্যায়ে তাদের শাখা প্রশাখা রয়েছে এবং প্রত্যেক জেলায় মাঠ পর্যায়ে কর্মকর্তা রয়েছে। এই 300 মানুষ আর 1,500 যে মানুষের জীবিকার মান উন্নয়নের কথা বলা হচ্ছে, এই কজন মানুষকে বাছাই করা খুব কঠিন কাজ। তাদেরকে নিয়ে এসে রাজধানীতে সেন্ট্রালি কয়েকটা প্রশিক্ষণ দেওয়া হবে, তাই তো? কে কি কাজ করতে চায় বা একটা নির্দিষ্ট সংখ্যক কাজ তো বাছাই করা হবে এবং সেজন্য তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে। তার জন্য এত আয়োজন, এত অফিস, এত বিদেশ ভ্রমণ, এত অভ্যন্তরীণ ভ্রমণ, জেলায় জেলায় অফিস। বাস্তুচ্যুত এবং প্রতিবন্ধী ব্যক্তিদেরকে কোন প্রক্রিয়ায় আবার বাছাই করা হবে সেটি নিয়েও এখনো পর্যন্ত অস্বচ্ছতা। যদিও এই প্রস্তাব যে পরিকল্পনা কমিশনে গেছে, সেখান থেকে প্রশ্ন তোলা হয়েছে, ব্যাখ্যা চাওয়া হয়েছে এবং বলা হয়েছে যে উচ্চ পরামর্শ ব্যয় এবং অপ্রয়োজনীয় প্রশাসনিক খরচ কমাতে হবে। কিন্তু পরামর্শ কি এত প্রয়োজন? 478 জন বা এই 450 বেশি, কত কমাবে? আরো মজার কথা হচ্ছে, এসব প্রসঙ্গে যখন গণমাধ্যমের পক্ষ থেকে জানতে চাওয়া হলো সমাজসেবা অধিদপ্তরের পরিচালকের কাছে, মিস্টার সাজ্জাদুল ইসলাম, তিনি বলছেন যে এই প্রকল্পে সবকিছু তৈরি করা হয়েছে দাতা সংস্থার ইচ্ছে অনুযায়ী। আমি জিআইজেড সম্পর্কে জানি বা জায়গা সম্পর্কে আপনারা সবাই জানেন। জাপানি যে সংস্থাগুলো, তারা কতখানি স্বচ্ছতার সঙ্গে কাজ করে এবং এই ধরনের বরাদ্দ দিয়ে থাকে, তা তো আমাদের অজানা নয়। 2-1টি জায়গা হয়তো এদিক ওদিক হতে পারে, কিন্তু মিস্টার সাজ্জাদ যেই উত্তরটি দিয়েছেন সেটি কি আসলে গ্রহণযোগ্য? এবং গ্রহণযোগ্য যে নয়, তার আরেকটি প্রশ্নের উত্তরে স্পষ্ট বোঝা যায়। তার কাছে জানতে চাওয়া হয়েছিল যে সরকার যেখানে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে অযাচিত বা অহেতুক বিদেশ ভ্রমণের ক্ষেত্রে সরকারি কর্মকর্তাদের জন্য, তাহলে এই প্রশিক্ষণ ব্যয় কেন ধরা হয়েছে, মানে বিদেশ ভ্রমণ কেন ধরা হয়েছে খরচের বিষয়টি? তার উত্তর হচ্ছে, ধরেছি সরকার চাইলে দেবে, অনুমতি না দিলে যাবে না। বুঝুন, আমাদের কিছু বলার নেই, কোনো মন্তব্য করতে চাই না আর। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।